দেশপ্রেম এবং জাতীয়তাবাদ এই দুটোকে কিভাবে মেশাতে হয় তা আমরা গত এক দশক ধরে দেখছি। আমরা রাজনীতিতে দেখছি, ভোট পলিটিক্সে দেখছি, সব জায়গায় দেখছি। এখন বাংলা এবং বিহারে ভোট, কেরালাও ভোট আছে, তামিলনাড়ুতে ভোট আছে, আমি বাংলা বিহারই ধরছি। বিহারে এবছরের শেষের দিকে ভোট, বাংলায় বছরের গোড়ার দিকে ভোট। এই বাংলার ভোটে এই দেশপ্রেম, জাতীয়তাবাদ এদের প্রভাব কতটা পড়বে বলে আপনার মনে হয়? দেখুন, বাংলার ভোটে যেটা আমরা ছোটবেলা থেকে দেখে আসিনি, সেটা একটা র্যাডিক্যাল চেঞ্জেস এসছে। হ্যাঁ, সেটা হচ্ছে আইডেন্টিটি পলিটিক্স। দেখুন, প্রত্যেকের আইডেন্টিটিটা এস্টাবলিশ করা দরকার, কারণ আমাদের মধ্যে ডাইভার্সিটি রয়েছে, সেটা প্রশ্ন না। প্রশ্ন হচ্ছে আইডেন্টিটি পলিটিক্সে কেন পলিটিক্যাল পার্টিগুলো বেশি ইনক্লিনেশন আসছে। কারণ কোনো একটা আইডেন্টিটি, সেটাকে যদি খুঁচিয়ে দিয়ে আপনি যদি কোনোভাবে তাদের কনভিন্স করতে পারেন, তাহলে জোটবদ্ধ ভোট পাবেন। সেটা ধর্মীয় আইডেন্টিটি হতে পারে, সেটা ধরুন ওই মতুয়া রাজবংশী ভোট, এগুলো কিন্তু আমরা ছোটবেলা থেকে খুব একটা শুনে আসিনি। ইদানিং কেন হচ্ছে? ইদানিং রাজনীতি এটা জেনেছে যে যদি আইডেন্টিটিটাকে খুঁচিয়ে দেওয়া যায়, তাহলে আমি জোটবদ্ধ ভোট পাবো, অনেকগুলো ভোট একসঙ্গে পাবো। সেটা ধর্মীয় বিভাজন তাই হচ্ছে, ধর্মীয় বিভাজনের উদ্দেশ্যটাও কিন্তু তাই, যে আমরা জোটবদ্ধ ভোট পাবো। এইটাই মূলত কিন্তু আইডেন্টিটি পলিটিক্সকে খুঁচিয়ে দেওয়ার কারণ। আর দেশপ্রেম এটা তো ডিফাইন করে, দেখুন, একদল মনে করছে যে আমি বর্ডারে গিয়ে একটা পাকিস্তানিদের একটা গালাগালি করলে শ্রেষ্ঠ দেশপ্রেম। আবার আরেক দল মনে করছে আমার দেশের মানুষরা, তারা সংবিধান প্রদত্ত অধিকার কোনো পলিটিক্যাল পার্টি দেয়নি, কোনো প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী দেয়নি, সেই অধিকার থেকে বঞ্চিত হওয়াটা, তার হয়ে কথা বলাটা, সেটাই আসল দেশপ্রেমের কাজ। এবার আপনি দেশপ্রেম মাপবেন কি করে? একটা ধরুন সমাজ জমিনে বুনে দেওয়া হচ্ছে, আইডেন্টিটি তৈরি করে দেওয়া হচ্ছে। আপনি যদি পাকিস্তানকে গালাগালি না দেন, আপনি পাকিস্তানের ভাষায় কথা বলছেন। আপনি যে মানুষের অধিকার নিয়ে কথা বলেন, আপনি শহুরে নকশাল হয়ে যাচ্ছেন। এই যে আইডেন্টিটিগুলোকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে এবং যে দেশপ্রেমের যে কথা সমাজ জমিনে বোনা হচ্ছে, সেটা কি একটা মানে একটা আমি খুব শব্দটা ব্যবহার করতে বাধ্য হচ্ছি, একটা ফ্যাসিবাদী একটা কৌশলের বাইরে কিন্তু আমার অন্তত কিছু মনে হচ্ছে। বিশ্ববাবু, একটা জাস্ট এক্সাম্পল দিই। উনি যেটা বললেন একদম সঠিক কথা। আপনি 2016 সালের নির্বাচন দেখুন পশ্চিমবাংলায়। এই আইডেন্টিটি পলিটিক্স এবং এই খুঁচিয়ে দিয়ে আরএসএস এর অনেকগুলো স্কুল, এগুলো 16 সালের নির্বাচনে মোটামুটি সরকারের থরহরি কম্প হয়ে গেল। 16 সালের পর থেকে বিজেপিকে আয় বাবা বসে যা, দুটো সাপ রেখে যা বলে দুটোর বদলে 2টা স্কুল খোলো, চারদিকে পাঠশালা হলো, রামনবমী, হনুমান জয়ন্তী, এমন পরিবেশ তৈরি করা হলো। 21 সালে দেখুন সাকসেসফুল কিরকম। 21 সালের ভোটটাও হিন্দু মুসলমান এই দুভাগে ভাগ করো। আবার 26 সালের চেষ্টাটা হচ্ছে, এটা আছে বলেই জগন্নাথ মন্দিরের প্রসাদ বাড়ি বাড়ি বিক্রি করো, বিলি করো। ওদিকে অযোধ্যায় যেভাবে নিয়ে গেছিল, এখানে পাড়া পাড়া কাউন্সিলররা বাসে করে নিয়ে যাচ্ছে, দীঘা চলুন দুদিনের জন্য, বেরিয়ে আসি 1440। এই আসলে আমি আবার বলছি যে সত্যি কথাটা হচ্ছে যে সরকারের কাজ কিন্তু এগুলো ছিল না। দেখুন, সরকারের মন্ত্রীও নিশ্চয়ই স্বীকার করবেন, উনি ওনার লিফলেটে লেখেননি আমি বললাম সরকারের কাজ ছিল, সরকারের কাজ ছিল বাস চালানো, সরকারের কাজ ছিল হতে পারে না, সেগুলো সব জনগণের ট্যাক্সের পয়সায় মন্দির হবে, মসজিদ হবে, গির্জা হবে। ওই কেন হবে? এক মিনিট বিশ্বজিৎ, জনগণের ট্যাক্সের পয়সায় মন্দির মসজিদ কেন হবে? আমি আসছি বিশ্বজিৎ। এদেশে তো একটা পশ্চিমবঙ্গে নাম জওহরলাল নেহরু। আসছি অশোক। পশ্চিমবঙ্গে 294টা বিধানসভা সিট রয়েছে, কম বেশি আমরা যদি দেখি তাহলে 146টি এমন বিধানসভা আসন রয়েছে যেখানে মুসলিম ভোটারের সংখ্যা 25%-এর বেশি। 2024-এর যদি আমি ফলাফল দেখি, এই 146টা আসনের মধ্যে তৃণমূল কংগ্রেস এগিয়েছিল 109টি আসনে, আর বিজেপি 25টি আসনে, কংগ্রেস 11টিতে এবং সিপিআইএম 1টিতে। তো এই যে বারবার বিজেপির নেতারা একটা কথা বলছেন যে আমরা অনেক দূর এসেছি, মোদিও বলে গেছেন, অমিত শাহ বলেছেন আর একটু ধাক্কা মারতে হবে, আর 4-5% লাগবে, এবং এই 4-5%ই ফারাক গড়ে দেবে। 4-5% যদি আনতে পারা যায়, এটা কি পসিবল যেখানে বিজেপির সংগঠনের হাল অত্যন্ত খারাপ? আমি আগের বার আলোচনায় যেখানে থামিয়েছিলাম, যে তারপরেও যে রাজ্যগুলোতে বিজেপি ঘুরে দাঁড়ালো, তার পেছনে আরেকটা বড় কারণ আরএসএস এর সংগঠন। আমাদের এই রাজ্যে আরএসএস এর সঙ্গে তৃণমূলের সখ্যতা আমরা জানি, বা অভিযোগ ওঠে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আরএসএস এর দুর্গা বলা হয়েছে। আমি সেই ইকুয়েশনে যাচ্ছি না। এখানে যে কনস্টিটিউয়েন্সিগুলোর কথা আপনি বললেন, সেখানে এই জোটবদ্ধ ভোটটাতে শুধুমাত্র সংখ্যালঘুকে যারা চিহ্নিত করছে ভোট বিশ্লেষণ করে, তারা একটা ভুল করছে। কারণ মমতা বন্দ্যোপাধ্যায় বা তৃণমূল কংগ্রেস মহিলা ভোটকে গুরুত্ব দিয়েছে এবং এম্পাওয়ারমেন্ট। আমি আরেকটা প্রশ্নের উত্তর দেব আপনার, যেটা আপনি বললেন দেশপ্রেম, জাতীয়তাবোধ এবং হিন্দু জাতীয়তাবোধ। প্রথমেই বলি, হিন্দু জাতীয়তাবোধ কখনো ভোট বাক্সে কনভার্ট করা যায় না।
কারণ হিন্দু জাতীয়তাবাদ আমরা বিবেকানন্দ দেখেছি হিন্দুত্বের জাগরণের কথা বলেছে, কই তাকে তো বলতে হয়নি যে নির্বাচনে গিয়ে কিন্তু ভোট বালাকোট নির্বাচনে বালাকোট এয়ার স্ট্রাইকের প্রভাব পড়েনি। পড়েনি। আমি কেন বলছি, কারণ আপনি 2019 দেখুন পড়েছিল। এইমাত্র আমি বলছি এইমাত্র যে কথা হলো সাইলেন্ট মোড এবং ফ্লাইট মোড, যে বন্ধুত্বের কথা, আজকে দুটো দেশ যুদ্ধ থামাবে কিনা আমাদের দেশপ্রেম আমাদের অহংকারে লেগেছে, আমরা যুদ্ধ ঘোষণা করেছি। নিশ্চয়ই ট্রাম্প বলে দিতে পারে না, মোদি এবং ট্রাম্প বলছেন বন্ধু, অথচ যখন ভারতবর্ষের অভিবাসনকারীদের হাত পা বেঁধে এখানে পাঠানো হচ্ছে, নরেন্দ্র মোদী চুপ রয়েছে, একটা কথা প্রতিবাদ করেনি। ভারতবর্ষের পণ্যের উপর যখন শুল্ক বসানো হলো, নরেন্দ্র মোদী একটা প্রতিবাদ করেনি। এখানকার স্টুডেন্টদের ভিসার ইন্টারভিউ বন্ধ হয়েছে, নরেন্দ্র মোদী একটা প্রতিবাদ করেনি। এখানকার যখন বলা হয়েছে যে এই মুহূর্তে ওখানকার স্টুডেন্টদের এখানে পাঠিয়ে দেওয়া হবে, তখনও একটা কথা বলেননি। তাহলে কিসের বন্ধুত্ব? এটা বন্ধুত্ব না বশ্যতা? কারণ এই দেশপ্রেমকে নির্বাচনে যদি ব্যবহার করা যায়, তার ডিভিডেন্ড কতটা আসবে? এখন বিজেপির কাছে একটা বড় চ্যালেঞ্জ যে হিন্দুত্ব বেশি ডিভিডেন্ড দেবে না দেশপ্রেম বেশি ডিভিডেন্ড। আমি দেবজিতের কাছে আসবো। দেবজিৎ, যে প্রশ্নটা বিশ্বজিৎ তুল্য, সংসদের যদি যৌথ অধিবেশন হয়, যেটা ইন্দিরা গান্ধী 71-এর পর ডেকেছিলেন, অটল বিহারী বাজপেয়ী কার্গিলের পর ডেকেছিলেন, বিজেপি যদি ডাকবে কিনা আমি জানি না, যদি ডাকে তাহলে এই প্রশ্নগুলোই কিন্তু বিরোধীরা উত্তর চাইবেন। ওনার শেষ প্রশ্ন ছিল হিন্দুত্ব আগে না কি, হিন্দুত্ব ডিভিডেন্ড দেবেন না দেশপ্রেম ডিভিডেন্ড দেবে বিজেপিকে, এরকম একটা কিছু জিজ্ঞেস করলেন না? দেখুন, আমরা যেটা মনে করি না, কোনো আড়াল থেকে নয়, মুখোশের আড়ালে টাড়ে নয়, সোজাসুজি, সোজাসুজি আমরা হিন্দুত্বকেই রাষ্ট্রীয়ত্ব মনে করি। বিজেপি মনে করে, আমাদের বিচারধারা মনে করে, সোজাসুজি বলছি, হিন্দুত্বই রাষ্ট্রীয়ত্ব, এতে আমাদের কোনো সন্দেহ নেই। আমার একটা প্রশ্ন আছে দেবজিতের কাছে, আমার একটা প্রশ্ন আছে। প্রশ্নটা আমি করছি না, আমি প্রশ্ন হিসেবে ব্রাসেলসে একজন করেছেন, আমি ঠিক একই প্রশ্ন আপনাকে করছি। সেটা হচ্ছে যে যেসব ভারতীয়রা সংসদরা বিদেশে গেছেন, আপনারা জানেন, তাদের আপনাদের লোক, আপনাদের মন্ত্রী ছিলেন MJ আকবর, অন্যতম একটা গুরুত্বপূর্ণ নেতা, সাংবাদিক ছিলেন। তিনি ব্রাসেলসে গেছেন, তো তিনি একটা প্রশ্ন করছেন ব্রাসেলসে যে ভারত যখন আক্রান্ত তখন গোটা পৃথিবী চুপ কেন? সংসদে যখন বিরোধী দলের সাংসদরা এই প্রশ্নটা করবেন, কি আপনাদের বিদেশ নীতি করলেন যে এত বড় একটা ঘটনা ঘটলো, পাকিস্তান মানে ইউএনএতে নিরাপত্তা পরিষদের একটা বড় গুরুত্বপূর্ণ জায়গা পেয়ে গেল, আপনাদের ফরেন পলিসিতে কি হলো যে গোটা পৃথিবীর সমস্ত বড় বড় দেশ চুপ রইল? দু একটা বড় বড় দেশের নাম বলুন যারা যারা চুপ ছিল, চীন ছাড়া। আশেপাশের একটা প্রতিবেশী নাম বলুন যে প্রতিবেশী ভারতবর্ষকে সমর্থন করল। প্রশ্নটা তো আমার নয়, আমি আপনাকে জিজ্ঞেস করিনি, আপনাকে জিজ্ঞেস করিনি, আমার বিশ্বনাথের মধ্যে আলোচনা, আপনি প্রশ্নটা তো আমার নয়, প্রশ্নটা আমি MJ সেটাই জিজ্ঞেস আকবরের। করছি। এটা বলুন না। আমি MJ আকবর যথেষ্ট প্রথিতযশা লোক, সুতরাং তার প্রশ্নের গুরুত্ব থাকে। আমি যেটা বলতে চাইছি, MJ আকবরই বলুন না, একজন চীন ছাড়া একটা বড় দেশ যারা কিনা ভারতের পাশে ছিল না। পাকিস্তান এত বড় জায়গা পেল, একটা দেশে ভেটো দিল না। আমি বলি রাশিয়া, চায়নার কথা বাদ দিলাম, রাশিয়া, ফ্রান্স, আমেরিকা কেউ ভেটো দিল না। এটাই বলতে যাচ্ছি, পাঁচটা দেশ ভেটো দেওয়ার ক্ষমতা রাখে, তার মধ্যে চীন কোনোদিনই আমাদের পক্ষে থাকবে না। বাকিরা ভেটো দেওয়ার দরকার কি? ভেটো দিয়ে কি ভেটো দেবো? কি ব্যাপারে ভেটো দেবে বলুন? পাকিস্তানের মানে দায়িত্ব কি ব্যাপারে কি দায়িত্ব ভেটো দেবে কেন? রাফাল কি দিয়েছে? কি ব্যাপারে ভেটো দেবে? আমরা প্রথম কথা হচ্ছে পৃথিবীর কোন রাষ্ট্র, জঙ্গিদের পৃথিবীর কোন রাষ্ট্র বিরোধীরা এক কাটটা সবাই সমর্থন করেছে, এরপরও একটা মহা মুশকিল। আইনসভায় থাকতে পারেন, এখানে এসে বকবক করে, এ তো মহা মুশকিল বামেদা নিয়ে। একটু থামুন না, আইন সবাই ডাকেন না ভয়। ও বাবা, ভোকাল ডায়রিয়াতে ভুগছেন, বুঝুন না, একদম ডাকেনি না ভয়। খান। এবারে যেটা বলছি সেটা হচ্ছে যে কোন রাষ্ট্র ভেটো দিল কি দিল না, তাতে ভারতবর্ষের জনতা, ভারতবর্ষের গণতন্ত্র বাঁচবে কি বাঁচবে না সেটা স্থির হবে না। আজকে ট্রাম্প ভেটো দিল কি দিল না,
চীন ভেটো দিল কি দিল না তাতে আমাদের কি এলো গেল? আমরা যেখানে এখানে যারা আরে, বসে আছি পৃথিবীতে সবাই বিরোধী যে বিচার কথায় দাবিয়ে দাও। এখানে যারা আবার বসে এখানে আছে বাদে তারা সবাই বিরোধী বিচার হ্যাঁ, সিনাসিস দা, সিনাসিস দা। জাতীয়তার পক্ষে জাতীয়তার পক্ষে সবাই এক। সিনাসিস দা, হ্যাঁ। দেবজিৎ, একটা বিরাট সুযোগ ছিল পাকিস্তানকে উপযুক্ত শিক্ষা দেওয়া এবং আমাদের সেনাবাহিনী যাদের নিয়ে আমরা দিয়েছিল। সত্যি গর্বিত দিয়েছিল। এবং স্বাধীনতার পর এই সেনাবাহিনী বারবার পাকিস্তানকে উপযুক্ত জবাব দিয়েছে। যখন গুড়িয়ে দিচ্ছে, ভেঙে দিচ্ছে সন্ত্রাসবাদী ঘাঁটিগুলোকে, কার ফোনে এটা বন্ধ করলেন? কারুর ফোনে বন্ধ করেনি। হ্যাঁ, ঠিক আছে। আপনার এমপি বলেছেন যে কারুর ফোনে বন্ধ আরে, হয়নি। শুনুন, আপনার MP আরে, আরে, মিথ্যে কথা বলেছেন। আরে, আপনার জেনারেল সেক্রেটারি এমপি একটু আগে তো বড় বড় করে বললেন জাপানে গিয়ে কি মিথ্যে কথা বলেছেন। দেবজিৎ আসছি, হ্যাঁ। ঠিকই বলছেন। আপনাকে Same side ভুল দিচ্ছেন। আমি সিনাসিস দা জিজ্ঞেস করি যে প্রশ্নটা উঠছিল বারবার এই আলোচনায় যাওয়ার আগে, সেটা হচ্ছে যে আপনাদের তো বিজেপির হিন্দুত্ব রাজনীতির মোকাবিলা করতে হবে, আমরা ধরে নিলাম মোকাবিলা করলেন, যে বিষয়টা বিশ্বজিৎ তুলে দিয়ে গেলেন যে আপনাদের একটা সামাজিক প্রকল্পের নানা রকম সুযোগ সুবিধা আপনারা জনগণকে দেন, তার একটা সুবিধা হয়তো ফায়দা হয়তো আপনারা পাবেন। পাশাপাশি যে একটা বড় বিষয় আছে মহিলা ভোট, আপনাদের কি মহিলা ভোটের সেই জায়গাটা মানে এখনো এবারেও সেটার উপর নির্ভর করবেন, ব্যাংক করবেন, ভরসা করবেন? দেখুন, বিষয়টা হচ্ছে যে এই মিডিয়াতে নানা ধরনের চর্চা হতেই থাকছে এবং বিজেপি তার মতো করে মেরুকরণের চেষ্টা চালিয়েই যাচ্ছে প্রতি মুহূর্তে, কিন্তু আমরা কেউ খেয়াল করছি না যে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এই যে 15 বছরের যে সরকার, সেই সরকার অজস্র প্রকল্পের মাধ্যমে কিভাবে একেবারে তৃণমূল স্তরে পরিবারগুলোর কাছে পৌঁছে গেছে। বিশেষ করে এই মহিলাদের এম্পাওয়ারমেন্ট টু ওমেন নিয়ে তো এত আলোচনা দেশে আগে হয়েছে, কিন্তু প্রকৃতপক্ষে একটা মেয়েদের যে শক্তি বৃদ্ধির এই যে কত কি কাজ হয়েছে সেই খবর কিন্তু আমরা কেউ রাখি না, এবং সেটা রাখে বাংলার সাধারণ মানুষ, এবং তাই ভোটে গিয়ে তৃণমূলকে ভোট দেয়। তাই বিজেপি যতই চেষ্টা করুক বিজেপি জিততে পারে না, সিপিএম শূন্য হয়ে যায়। এই যে সিপিএম পার্টি, আচ্ছা এখানে তো আইডেন্টিটির কথা বলছিলেন, আপনাদের তো একটা বিরাট আইডেন্টিটি ছিল, আছে, যে আপনারা বামপন্থী, আপনারা মার্ক্সবাদী, এবং এই আইডেন্টিটি তৈরি করার জন্য আপনি 34 বছর গ্রাউন্ড লেভেলে কাজ করেছেন। আপনাকে শূন্য করে দিয়ে সেই ভোট বিজেপিতে কি করে পদ্ম ফুলে গেল আপনি জবাব দিতে পারবেন? ওই আপনি তৃণমূলের ভোট স্কুলগুলো খুলেছেন পাবেনি। বলে? তৃণমূলের ভোট আপনারা পাবেনি। স্কুলগুলো খুলে দিয়েছেন তৃণমূলের বলে? ভোট স্কুল বেড়েছে। তো নয়, সবারই স্কুল আছে। আপনাদের আমি অশোকের কাছে আসবো। আপনাদের ভোটটা দিতে হয়েছে। আপনারা বিজেপিকে বাড়িয়ে দিয়েছেন। আপনার ভোট কোথায়? আমি একমত। ঠিক বলে। না না তৃণমূল ডেভেলপমেন্টের উপরেই থাকবে এবং মহিলাদের নিয়ে যে কথাটা বলেছেন না, আমি একদম আমি উত্তরটা দিয়ে দিই। আমি সত্যি, সত্যি এটা তো সত্যি মহিলাদের ব্যাপারে মমতা বন্দ্যোপাধ্যায় যা কাজ করেছে, মহিলা কেন, একদম সমস্ত মহিলাদের ক্ষেত্রে এটা সব কখনো শ্রেণীর অবিস্মরণীয়। পার্ক স্ট্রিট থেকে আমি আর আসবো। আমদুনি গেদে হয়ে যখন আরজি করে এলেন, এতদিন পর্যন্ত আমি আসবো। মহিলাদের উপর দেখুন, ওই- আক্রমণ ওই- করেছে অন্যরা, ওই- এখন পুলিশ তখন নিশ্চুপ আমি ছিল। আসছি। আজ পুলিশের মা বলছে অনুব্রত আমি থাকছে, এবং আমি অশোকের কাছে আসবো। আসলে বাংলায় অশোক এই হচ্ছে মহিলাদের কংগ্রেসের কাছে আসবো। অবস্থা আজকে একদম। বাংলায় Please, দাঁড়িয়ে আছে। যে কথাটা দেবজিৎ তুলে দিয়ে গেল, হালকা করে তুললো, যে আপনার দলের, যেটা সিনহাসি কে উদ্দেশ্য করে বললেন যে আপনার দলের জেনারেল সেক্রেটারি তো প্রশংসা করছেন, ঠিক আপনার কাছেই আমি এই প্রশ্নটা নিয়ে আসব। আপনার দলের একজন সাংসদ এই মুহূর্তে রয়েছেন, তার নাম শশী থারুর, যিনি এই মুহূর্তে আমেরিকাতে রয়েছেন এবং আমেরিকাতে তিনি মিটিং করছেন। এবং তাকে যখন প্রশ্ন করা হয়েছিল মোদি বা ট্রাম্প নিয়ে, তখন থারুর একটা কথা বলেছেন যে আমরা কাউকে মধ্যস্থতা করতে বলিনি, এই অস্ত্রবিরতিতে কোনো তৃতীয় পক্ষ নেই। আপনার দলের নেতা ভারতবর্ষে বসে বলছেন নরেন্দ্র সারেন্ডার, আর আপনার দলের সাংসদ বিদেশে গিয়ে এই কথা বলছেন। এটা এই ধরনের স্পর্শকাতর বিষয়ে শশী থারুরের স্ট্যান্ড কি কংগ্রেসকে অস্বস্তিতে ফেলছে না? আমি কারোর মাঝে বলিনি, আমাকে একটু অ্যালাউ করুন প্লিজ। বলুন না। আপনার কথার প্রশ্নের মাঝে আপনার উত্তর ঠিক রয়ে গেছে। আমার দলের নেতা ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে সমালোচনা করছেন প্রধানমন্ত্রীর, আর আমার দলের এমপি দলীয় প্রতিনিধি দলে ভারতবর্ষের হয়ে কথা বলছেন ভারতবর্ষের বাইরে গিয়ে। এটা বোঝা না বোঝার কোনো রকম ব্যাপার নেই। আমি এখানে ইস্টবেঙ্গল মোহনবাগান লড়বো, কিন্তু ভারতের আপনি হয়ে জানেন রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে পাকিস্তানে কি হচ্ছে? শুনুন না রে বাবা, রাহুল গান্ধীর মন্তব্য নিয়ে পাকিস্তানের নিয়ে আপনি উদ্বেগজনক ব্যাপার করছেন। আচ্ছা, ট্রাম্প নিয়ে কে বলেছে মশাই? আমার উদ্বেগ নেই, বলুন না, বলুন। আপনাদের উদ্বেগ। 11 বার ট্রাম্প বললেন, 11 বার। আমরা বলিনি আপকি বার ট্রাম্প কি সরকার। আমরা ট্রাম্পের জয় উদ্বাহনের তো করিনি এখানে দাঁড়িয়ে। আর আরেকটা কথা বলুন, এই যে এতক্ষণ ধরে দেবজিৎ দা অনেক কথা বলে যাচ্ছিলেন, আমি শুনছিলাম। আজকে চিন করে এত চিনে ব্যথা মুখে হচ্ছে। শুনুন, আজকে ওই চন্দন দ্বারা নয়,
বলতো চীনের চেয়ারম্যান আমাদের চেয়ারম্যান অতি বামরা বলতো, আর দেবজিৎ দ্বারা এখন ভাবে আমেরিকার রাষ্ট্রপতি ভারতের রাষ্ট্রপতি, লজ্জার ব্যাপার, ধিক্কারের ব্যাপার। এই আরে নামাস্তে ট্রাম্প করেছে, কথাটা নামাস্তে ট্রাম্প, হাউডি মোদি, আমরা ভুলে গেছি না। দেবর্ষী, হ্যাঁ বলুন। আমার তিনটে একটু পয়েন্ট ছোট বলার আছে। বলুন। একটা হচ্ছে দেবজিৎ খুব ভালো ছেলে এবং ও লয়ার। ভালো ছেলের জন্য বিষয় না, বলুন। না, ও যেটা বললো যে রাষ্ট্রবাদটা, ও নিশ্চয়ই জানে যে কেশবানন্দ ভারতী ভার্সেস স্টেট অফ কেরালা, যেটা কিন্তু আমাদের এখানে ধর্মনিরপেক্ষতা ইনক্লুশন সংবিধানে হওয়ার আগে 1973 তখন বলেছিল ভারতবর্ষের যে বেসিক স্ট্রাকচার কনস্টিটিউশনে তার মধ্যে একটা ধর্মনিরপেক্ষতা। ফলে এই রাষ্ট্রত্ব, হিন্দুত্বই রাষ্ট্রত্ব, এই কথাটাই কিন্তু না, এটা তো রাজনীতির দোষে বলার জন্য বিচারধারা। ভাই এইটুকু শিষ্টাচার দেখাও প্লিজ। আর দ্বিতীয়ত যে বললো যে এই প্রতিবেশী দেশের সাথে সম্পর্ক খারাপ করার ইম্প্যাক্টটা কি, আপনি জানেন এই বছরে আমাদের বাজেট বরাদ্দ কত? ডিফেন্স কাছে $6.1 ট্রিলিয়ন, যেটা গত বছরের থেকে 9.53% বেড়েছে। আপনি প্রতিবেশীর সাথে যত সম্পর্ক খারাপ হবে আমাদের বাজেট বরাদ্দ তত ডিফেন্সে বাড়বে, আমাদের দেশের ডেভেলপমেন্টাল কাজ তত বেশি ব্যাঘাত হবে। আর আপনি মন্ত্রী মানুষ, স্নেহাশিস বাবু, একটা কথা বলি, উইমেন লিবারেশন ঠিক আছে, আমি নিশ্চয়ই এটা কোনো সন্দেহ নেই, একটা বিরাট মহিলাদের মধ্যে একটা বিরাট একটা বেস আছে, তৃণমূলের এতে কোনো ভুল নেই। কিন্তু একটা কথা, এই যে যেগুলো এই যে ডোল পলিটিক্সটা কিন্তু ইনকাম লেভেল দেখা হচ্ছে না, ক্রিমি নন ক্রিমি দেখা হচ্ছে না সবার জন্য। এর বদলে এই যে টোটাল টাকাটা আউটলে হচ্ছে, এই টাকাটা যদি প্ল্যান্ড ওয়েতে ভাবা যেত কোনো রাষ্ট্রায়ত্ত শিল্পের কথা, এটা রাজ্যই করলো বিষয়। সেটা সেটা পার্মানেন্ট সলিউশন হতে পারতো। হ্যাঁ বলুন। এটা খুব সোজা প্রশ্ন। যে ক্যাপিটাল না না না, অসুবিধা হবে না, সুবিধা হবে না। ক্যাপিটাল এক্সপেন্ডিচারের উপর যদি গুরুত্ব দিতেন। বলুন, একটা কথা আপনি বলে দিই যে আমরা যে সরকার চালাচ্ছি, আমরা তো কারোর সাথে একটা তুলনা করে চলাবো যে আমরা কতটা করতে পারলাম। আমাদের 34 বছর বামফ্রন্ট ছিল, সেই বামফ্রন্ট থাকাকালীন অবস্থায় লাস্ট যে 10-11 যে আর্থিক বছরে বাংলার জিএসডিপি ছিল 4,61,000 কোটি। এই মুহূর্তে আমাদের বাংলার জিএসডিপি 18,13,000 কোটি, বেড়েছে এতটা। সেই বছর আমাদের ট্যাক্স রেভিনিউ ছিল 21,129 কোটি, এখন সেটা 93,000 কোটি পার হয়েছে। এবার ক্যাপিটাল বাজেটিং এর কথা বলছি, মূলধন জাতীয় ব্যয় 2,225 কোটি ছিল মাত্র, এখন 32,000 কোটি। একটা বললেন ওই না, জায়গাটা 1,86,000 কোটি টাকা ধার ছিল, আর এখন 6,73,000 কোটি টাকা ধার হয়ে যাচ্ছে। এটাও বলুন। শুনুন, ধারের সময় আমি বলে দিচ্ছি আর আজকের এটাও বলতে আপনার সেই সময় ঋণের সাথে জিএসডিপি রেশিও ছিল 41%, এখন এই সরকারের ঋণটা আমরা কমিয়েছি 6,73,000 কোটি টাকা। জিডিপির সাথে তুলনা হয়, আপনি ভালো করে বুঝবেন, ওটা আমরা কমিয়েছি। আচ্ছা, আমি শেষ করে দিই। সেটা হচ্ছে, শুনুন, এই যে টাকা মানুষের কাছে যাচ্ছে, এটা কিন্তু মানুষের পারচেসিং পাওয়ার বাড়াচ্ছে, এবং সেই টাকাটাই কিন্তু বাজারে খাটছে, এবং তার আবার ব্যবসা বাড়ছে, শিল্প বাড়ছে, জিএসডিপি বাড়ছে। এটাকে যারা সমালোচনা করছেন তারা ভাবার চেষ্টা করবেন, এটা কিন্তু একটা পথ। যাক, এখানে এত সময় নেই, ফলে ওই জায়গাটা আমরা ভুল কিছু করছি না, আমাদের ওর জন্য জিএসডিপি বাড়ছে। আর রাজ্যের সাধারণ মানুষকে সঙ্গে কার আছে সেটাই হচ্ছে বিষয়। ভুল কে করছে, কে ঠিক করছে, ভোটাররা বলবে, ভোটের পলিটিক্সে। আমি বিশ্বজিতের কাছে আসবো। বিশ্বজিৎ, এই যে ন্যারেটিভের খেলা যেটা শুরু করেছিল চন্দন আমাকে বলেছিল প্রথমেই, সবই ন্যারেটিভের খেলা। এই ন্যারেটিভের খেলা 2026-এ কি হতে চলেছে? ন্যারেটিভের খেলা 2026-এর সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটা বিষয় আমি আগে শেষ করলাম, উইমেন এম্পাওয়ারমেন্ট, মহিলাদের ক্ষমতায়ন। তোমার মনে আছে যে 2021-এ নির্বাচিত 40 জন বিধায়কের মধ্যে 33 জন ছিল তৃণমূল কংগ্রেসের, 10.46%। এরপরে দ্বিতীয় যে কথাটা, কেন্দ্রীয় বঞ্চনা, এর আগেও ইস্যু ছিল। কেন এ রাজ্যে কেন্দ্রীয় বঞ্চনা ইস্যু? তার দুটো কারণ আছে। উত্তরে, অর্থাৎ পশ্চিমবঙ্গের উত্তরের অংশে, যেখানে চা বাগান ছাড়া অন্য কোনো শিল্প নেই, 100 দিনের কাজ একটা বড় নির্ভরতা। সেই 100 দিনের কাজের টাকা কিন্তু সরকার দিয়েছে। আর দ্বিতীয়, দক্ষিণের ক্ষেত্রে আবাস প্রকল্প, সেখানেও কেন্দ্রীয় বঞ্চনা, এবং পরবর্তীকালে বলা হচ্ছে সরকার থেকে এই যে 2,00,000 কোটি টাকা যেটা ডিউ আছে, তার জন্য কেন্দ্রীয় বঞ্চনাটা 26-এর নির্বাচনে ইস্যু হবে। শেষ যেটা আমি বলবো, যে ন্যারেটিভসের বিরোধীরা ন্যারেটিভস কি করছে? দুর্নীতি। পশ্চিমবঙ্গে শুধু নয়, ভারতবর্ষে কোন নির্বাচনে
দুর্নীতি ডিসিসিভ ফ্যাক্টর হয়েছে, আমাকে একটা উদাহরণ দিন যে কোন একটা হয়েছিল, রাজীব গান্ধী নির্বাচনে হয়েছিল। না, সেটা 2G বা আপনি যে স্পেকট্রামের কথা বলছেন, কানিমজির কথা বলছেন, না, 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 বিরাজের রাজীব কথা গান্ধীর বলছেন। সময় গালি গালি মে শোনা है, রাজীব গান্ধী চোর है। রাজীব গান্ধী চোর হয়, চন্দনদারা না, লিখেছে। কিন্তু আজকে দাঁড়িয়ে আপনি দেখুন এ রাজ্যে নারদা সারদা তার কোনো ইম্প্যাক্ট পড়েনি, কারণ এই যে প্রান্তিক মানুষ পোস্ট লিবারাল ইকোনমিতে তাদের হাতে টাকা চাই, যেটা কেন্স বলছে, পিকিটি বলছে, আর সেই সঙ্গে রাজ্য সরকার যদি এটা করতে পারে যে মিডিয়াম এবং স্মল স্কেল সেখানে উৎপাদনের জায়গা দিতে হবে। একদম আমার সময় একদম শেষ। অর্থাৎ একটা জিনিস পরিষ্কার যে ভোটের ন্যারেটিভ কি হবে সেটাই হচ্ছে আসল প্রশ্ন। তাহলে সারদা থেকে আরজি কর সব ফ্রিজে ঢুকে গেল, বিজেপি হয়তো সব বড় ফ্রিজে ঢুকে গেল। হয়তো হিন্দু না, তাতে মেয়েটা আরজি করে বঞ্চনা করবে, জিততে পারে, ঢুকে গেল কেন্দ্রীয় বঞ্চনা তাতে এবং গেল চুরিটা 20,000 চাকরিটা ঢুকে গেল, লক্ষ্মীর ভান্ডার থেকে শুরু করে অন্যান্য যে প্রকল্পগুলো রয়েছে সেগুলোকে হাতিয়ার করবে, সেটাই এখন দেখার। অনেক অনেক ভালো থাকবেন আপনারা, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ এখানে আসার জন্য।